এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। বাবা, এবার ঈদে আমার একটা পাঞ্জাবি কিনে দেবে? তুই দূর হয়ে যা আমার সামনে থেকে, একদম আমার সামনে আসবি না। তোর মুখ দেখাও পাপ। এত লোকের মরণ হয়, তোর কেন হয় না? তুই যেদিন থেকে আমাদের সংসারে এসেছিস সেদিন থেকে আমাদের সুখের সংসারে অশান্তি লেগেছে। বাবা, কেন তুমি এই কথা বলছো? আমি কি করেছি? তুমি কেন আমায় দেখতে পারো না? তুমি তো ভাই ও বোনকে খুবই ভালোবাসো, কত কি কিনে দাও, আমায় কেন দাও না? আমিও তো তোমার ছেলে, তোমার কোনো ক্ষতি করিনি। তুই আমার ক্ষতি করিসনি শুয়োরের বাচ্চা। মা মা কোথায় গেলে তুমি? নিয়ে যাও আমার চোখের সামনে থেকে তোমার এই আদরের নাতিকে। ছেলের ডাকে ছুটে আসে তার মা ফারিয়া বেগম আর ছেলেকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে কি? তুই এভাবে চিৎকার করে ডাকছিস কেন? আর ও আমার নাতি, ও তোরও তো ছেলে, ও কি করেছে? দাদির গলা শুনে অনেক ছুটে যায় তার দাদির কাছে আর দাদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। নাতির কান্না দেখে ফারিয়া বেগম বলে, কি হয়েছে কি অনেক? তুই কাঁদছিস কেন? দাদি, বাবা মেরেছে। নাতির কথা শুনে ফারিয়া বেগম রেগে যায় আর ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই, তুই ছেলেকে মেরেছিস কেন? তোকে কতবার বলবো ওর গায়ে হাত তুলবি না? বেশ করেছি, মেরেছি। ও যেন আমার সামনে না আসে। আমি তো তোমাকে বলেছি, আমি যখন কোথাও বেরোবো ওকে যেন চোখের সামনে না দেখি। ওর অশুভের মুখ দেখে গেলে আমার ভালো কাজ হবে না। তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ, অনেক তোর ছেলে, তোর রক্ত, যেটা ঘটেছে ওর কোনো দোষ নেই। তুই কেন মানতে পারছিস না? তুই এখনও ওই বিষয়টা মাথায় রেখে দিয়েছিস। আজ 10 বছর হয়ে গেল, তুই কেন ভুলে যেতে পারছিস না? তুই তো দিব্যি বিয়ে করে আবার ছেলে মেয়ে জন্ম দিলি। ছোট ছেলেটার কি দোষ ছিল? ও তো হবার সাথে সাথে অনাথ হয়ে গেল, মা মারা গেল আর বাবা থেকেও পর হয়ে গেল। কিন্তু তোর মাথায় রয়ে গেল সেই কুচিন্তা। তুই কোনো দিন ওই জায়গা থেকে বেরোতে পারলি না। আজ তোকে আমি ভালো করে বলে রাখছি, ওই ঘটনার সাথে অনেকের কোনো দোষ নেই। যেটা হয়েছে আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছিল। আল্লাহই আমাদের আয়ু নির্ধারণ করে, কে কতদিন বাঁচবে জীবনে, কে কি হবে, সবটাই সৃষ্টিকর্তার হাতে। তুই ওই বিষয়টা নিয়ে আর ভাববি না। তুই ওকে ভালো না বাসিস, কিন্তু কোনো অপমান করবি না। ওর শিশু মনে এসব প্রভাব ফেলছে। ভবিষ্যতে অনেককে বড় হতে হবে। তুই যদি বারবার ওর কাছে এই রূপে ধরা দিস, ও তোকে কি করে শ্রদ্ধা করবে? হ্যাঁ, তুই ওর জন্মদাতা বাবা, পর লোক তো নয়। মায়ের কথা শুনে রেগে যায় ইয়াকুব। মাকে বলে, অনেক হয়েছে, জ্ঞান দেবে না তুমি। আমার কাজ আছে, আমি এখন আসছি। আর ও যেন কোনোদিনও আমার কাছে কিছু না চায়। ওকে বুঝিয়ে বলবে, এরপর যদি কিছু বলতে আসে বা চাইতে আসে ওকে আমি গলা টিপে মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। মাকে হুমকি দিয়ে ইয়াকুব ওখান থেকে চলে যায়। ইয়াকুব চলে গেলে অনেক তার দাদিকে বলে, দাদি, বাবা কেন আমায় ভালোবাসে না? কেন আমাকে দেখতে পারে না? নাতির কথা শুনে ফারিয়া বেগম নাতিকে বুকে জড়িয়ে নেয় আর বলে, কে বললো তোর বাবা তোকে ভালোবাসে না? তোর বাবা তোকে খুব ভালোবাসে। ও মুখে তো এরকম করে। তুই যদি কিছুক্ষণ না থাকিস, আমাকে জিজ্ঞাসা করে অনেক কোথায় গেছে। সেদিন বাড়িতে তোকে অনেকক্ষণ দেখতে পাইনি বলে আমাকে জিজ্ঞাসা করছিল, মা অনেক কোথায় গেছে। তোর সেদিন স্কুল শেষে প্রাইভেটে পড়া ছিল, ফিরতে দেরি হচ্ছিল। দাদির কথা শুনে ছোট্ট অনেকে বলল, দাদি, তুমি কেন মিথ্যে কথা বলছো? আমি জানি বাবা কোনো দিনও আমার খোঁজ নেয়নি। তুমি শুধু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। আমায় কেন কেউ ভালোবাসে না? অনেকের কথা শুনে ফারিয়া বেগমের কষ্ট হয়। সে অনেককে সান্ত্বনা দিয়ে বলে, ওটা তোর ভুল ধারণা অনেক। সবাই তোকে ভালোবাসে, তুই তো আমাদের নয়নের মণি, তাই না? ওটা শুধু তোমার জন্য আর সকলের জন্য নয়। তোর এই ভুল ধারণা একদিন ভেঙে যাবে অনেক। তুই ভালো করে পড়াশোনা কর, আগে একটা ভালো মানুষ হ। তোকে যে যা অপমান করেছে তারা সব বুঝতে পারবে তারা ভুল করেছে। তুই তাদের জবাব দেবার জন্য এখন থেকে তৈরি হ। তাই কে কি বলছে সেগুলো মনে রাখিস না। তুই শুধু তোর লক্ষ্য স্থির রাখ। তোকে ভালো ছেলে হতে হবে। এই বংশের মুখ একদিন তুই উজ্জ্বল করবি। যে বাবা তোকে অপমান করছে, অবহেলা করছে, সেই একদিন গর্ব করবে, তোকে কাছে টেনে নেবে। তুই একটু ধৈর্য ধর আর নিজেকে তৈরি কর। তোকে ভালো কাজ করতে হবে। তুই বুঝেছিস আমি কি বললাম?
দাদির কথা শুনে অনেক হাসলো আর দাদিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ দাদি, আমি বুঝতে পেরেছি আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, আমাকে একদিন ভালো মানুষ হতে হবে। আমি তাই করব দাদি। তোমার এই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের গল্পের নায়কের নাম অনিক রাজ হাসান। তাকে সবাই অনিক বলে ডাকে। তার বাবার নাম ইয়াকুব হাসান। অনিকের বাবা রাইস মিলে কাজ করে। অনিকের জন্মের কিছুদিন পর তার মায়ের শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নিউমোনিয়া ধরা পড়ে। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। অনিকের মা পৃথিবী ছেড়ে চলে যায়। তার 1 সপ্তাহ পর অনিকের দাদু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। পরিবারের কাছের মানুষের মৃত্যু অনিকের বাবা ইয়াকুব মেনে নিতে পারে না। তার মনে হয় এর পিছনে অনিক দায়ী। নাও পৃথিবীতে আসবে, না প্রিয় মানুষগুলোর মৃত্যু হবে। অনিকের মায়ের মৃত্যুর পর অনিকের বাবা দুই পরিবারের ইচ্ছায় অনিকের খালা রেশমা বেগমকে বিয়ে করে তার 2 ছেলে মেয়ে। ছেলে সুমন, তার বয়স এখন 5 বছর, আর মেয়ে তুলি, তার বয়স এখন 2 বছর। অনিক, এই অনিক, তুই কোথায়? মায়ের ডাকে ছুটে আসে ছোট্ট অনিক। মাকে জিজ্ঞাসা করে, মা, তুমি ডাকছিলে আমায়? কি করছিলি তুই? প্রাইভেটে স্যার পড়া দিয়েছে, সেজন্য পড়তে বসেছিলাম। এখন তোকে পড়তে হবে না, সন্ধ্যাবেলা পড়তে বসবি। বোন কান্নাকাটি করছে, তুই ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয়। কিন্তু মা, স্যার কাল আমার পরীক্ষা নেবে, আমি এখন সব চ্যাপ্টার শেষ করতে পারিনি, আমাকে পড়তেই হবে। পড়াশুনো করে কি করবি তুই? রেশমা বেগম যখন অনিককে কথাগুলো বলছিল তখন ফারিয়া বেগম রুমে ঢোকে আর রেশমা বেগমকে উদ্দেশ্য করে বলে, কি বলছো কি তুমি রেশমা? ওর কালকে প্রাইভেট স্যার পরীক্ষা নেবে, তাই ও পড়তে বসেছে, আর তুমি বলছো পড়াশোনা করে কি হবে? তুমি তোমার ছেলে সুমনকে এই কথা বলতে পারতে। আজকে অনেক তোমার নিজের ছেলে নয় বলে তাকে কত সহজে এই কথা বলে দিলে। আরে তোমার নিজের সন্তান না হোক, ওর সাথে তো তোমার রক্তের সম্পর্ক আছে। ও তোমার আপন বোনের ছেলে। তুলিকে আমি নিয়ে ঘুরতে যাচ্ছি, আর তুমি কাজ করো। শাশুড়ি মার মুখের উপর কথা বলার সাহস নেই রেশমা বেগমের। তার বাপের বাড়ির লোক ফারিয়া বেগমকে শ্রদ্ধা করে। যদি শাশুড়ি নামে কিছু বলে তারা বিশ্বাস করবে না। তাই সে নিজের কাজে মন দিল আর ফারিয়া বেগম তুলিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ফারিয়া বেগম নিষেধ করা সত্ত্বেও অনিককে ওর বাবা অপমান করতে ছাড়ে না। কিন্তু দাদি সবসময় অনিককে আড়াল করে রাখত। দেখতে দেখতে অনিকের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে যায়। ঠিক সেই সময় তার জীবনে একটা অঘটন ঘটে যায়। যে দাদি তাকে সবসময় আগলে রাখত, তাকে কেউ অপমান করলে প্রতিবাদ করত, তার হয়ে কথা বলতো, সে দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। দাদিকে দেখে কান্নায় ভেঙে পড়ল অনিক। তার দাদি ফারিয়া বেগম অনিককে বলল, যত যাই হোক তুই স্কুল ছাড়বি না, তোকে অনেক দূর পড়াশোনা করতে হবে। তুই একদিন অনেক বড় হবি, দেখবি আমি থাকি আর না থাকি, তোর বাবা, তোর পরিবার, তোর এলাকার লোক, এমনকি সারা দেশের লোক একদিন তোকে নিয়ে গর্ববোধ করবে। তুই শত অত্যাচার সহ্য করেও তোর লক্ষ্য পূরণ করবি সোনা। দাদির কথা শুনে কান্নায় ভেঙে পড়ে অনিক সে কাঁদতে কাঁদতে বলে, দাদি, তোমার কিছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। দাদি নাফরার দেশে চলে গেল। এতে অনেক অনেক ভেঙে পড়ল। একে তার বাবা তাকে দেখতে পারে না, আর যে খালাকে বিয়ে করেছে, যে তার আজ মায়ের রূপে আছে, সে ওকে সহ্য করতে পারে না। এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে অনেক পার করতে থাকে। অনিক, তোকে আর স্কুলে যেতে হবে না, তুই তোর বাবার সাথে কাজে যাবি। মা, তুমি কি বলছো? দাদির স্বপ্ন ছিল আমি লেখাপড়া শিখে মানুষ হব, আর তুমি আমাকে স্কুল ছেড়ে দিতে বলছো? তোর দাদি মরে গেছে, তাই ওই গল্প ছেড়ে দে। এখন আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। মা, আমি স্কুল ছাড়তে পারবো না, আমি পড়াশোনার সাথে সাথে কাজ করব। পড়াশোনার সাথে কি কাজ করবি তুই? তাছাড়া তোর বাবা বারণ করেছে, তোকে আর কোনোভাবে স্কুলে পাঠানো হবে না। মায়ের কথা শুনে অনেক মায়ের পা ধরে কান্না করতে থাকে আর বলে, মা, তোমার পায়ে পড়ি, তুমি আমার পড়াশোনা বন্ধ করো না। আরে, আমি তো পড়াশোনা শিখে চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য কিছু আমার হয়নি। তুই হতে না হতে তোর মাকে খেলি, আর তোর জন্য এই 15 বছরের বুড়োটাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আমার সুখ আহ্লাদ সব তুই শেষ করে দিলি, তাই আমিও তোকে পড়াশোনা করতে দিব না। 1 পয়সা খরচা করব না তোর পিছনে। মা, তুমি এভাবে কথা বলো না, আমি কি করব বলো? আমি হবার পরই মা অসুস্থ হয়ে পড়লো, সেটা তো আমার দোষ নয় মা। দাদু মারা গেল, আমি কি করতে পারি তার জন্য?
আমি তোর কোনো কথা শুনবো না। আমি বলেছি তুই স্কুল যাবি না মানে স্কুল যাবি না। আসলে রেশমা বেগম পড়াশোনা করে স্বাবলম্বী হতে চেয়েছিল, কিন্তু অকালে তার আপু অর্থাৎ অনিকের মা খুশি বেগম মারা যায়। ছোট্ট অনিকের কথা ভেবে তাদের দুই পরিবার অনিকের বাবার সাথে 15 বছরের ছোট রেশমার বিয়ে দেয়। সেই থেকে রেশমার অনিকের উপর খুব রাগ, কিন্তু দাদি ফারিয়া বেগম থাকার জন্য কিছু বলতে পারতো না। এখন ফারিয়া বেগম বেঁচে নেই, তার পাশে দাঁড়ানোর কেউ নেই। তার মামার বাড়ির নানু নানি দুজনে মারা গেছে। তার দুই মামা কর্মসূত্রে বাইরে থাকে, তাই সে কি করবে কিছু ভেবে পেল না। তার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে এক্সাম ফ্রি দিতে হবে। সে একটা গাছতলায় চুপ করে বসে আছে আর উদাস মনে ভাবছে তার ভাগ্যটা এত খারাপ কেন। এত অবহেলা, এত যন্ত্রণা, বদনাম সে সহ্য করতে পারছে না। সে কি করবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাকে দিতেই হবে। বাবা তো তার সাথে কথা বলে না, আর মাকে যদি কিছু বলে সে চিৎকার জুড়ে দেবে। এইসব চিন্তা ভাবনা করছে আর উদাস মনে ভাবছে। ঠিক সেই সময় তুমি এখানে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। অনেক একটু অন্যমনস্ক ছিল, তাই মিতালি কথা শুনতে পায়নি। মিতালি তার গায়ে হাত দিলে অনেকের ধ্যান ভাঙে। সে জিজ্ঞাসা করে, আরে মিতালি, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি, তারপর অনেক কষ্টে তোমাকে এখানে পেলাম। তুমি কি চিন্তা করছো? আমি ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? মিতালির কথায় হালকা হাসে অনিক আর বলে, সেরকম কিছু নয় মিতালি, তা তুমি আমায় খুঁজছো কেন? স্কুলে ফর্ম ফিল আপ হচ্ছে পরীক্ষার জন্য, তোমার নাম ডাকছে। তুমি সেই সব না করে এখানে বসে কি করছো? আমি তো জানতাম না। ভাগ্যিস তোমার বন্ধু সৈকত ভাইয়া বললো। আমার মনে হচ্ছে পরীক্ষা দেওয়া হবে না মিতালি। পরীক্ষা দেওয়া হবে না মানে? তুমি কি বলছো উল্টোপাল্টা কথা? আর 3 মাস বাকি তোমার পরীক্ষা, সামনের সপ্তাহে টেস্ট পরীক্ষা, আর তুমি বলছো পরীক্ষা দেবে না? তুমি বুঝতে পারছো না মিতালি, আমার কাছে টাকা নেই, আমি এক্সাম ফি দিতে পারবো না। অনিকের কথায় মিতালি বুঝতে পারলো কিছু সমস্যা আছে, তাই অনিকের পাশে বসলো আর তার দুটো গাল ধরে বলল, কি হয়েছে তো আমায় বলো। তুমি কেন এক্সাম ফি দিতে পারবে না? তোমার বাবা তো রাইস মিলে কাজ করে, তারপর তোমাদের কিছু জমি জায়গাও আছে শুনেছি। তোমাদের আর্থিক অবস্থা তো খারাপ না, তাহলে কিসের সমস্যা? সমস্যা আছে মিতালি, উপর থেকে দেখতে সবই সুন্দর, ভেতরের খবর তো তুমি জানো না। আমি তো তোমার ভালো বন্ধু, তুমি আমায় বলবে না? সব কিছু মনের মধ্যে রেখে দিবে? যদি কারোর সাথে শেয়ার করো তাহলে তোমার ভালো লাগবে। তুমি আমায় বলো অনেক। এরপর অনেক আর কথাটা চেপে রাখতে পারে না, মিতালিকে সব কিছু শেয়ার করে। তার মায়ের মৃত্যু, তার খালাকে বিয়ে করা, বাবার অপমান, বদনাম, অবহেলা, সবকিছু মিতালিকে বলতে থাকে। সব শুনে মিতালি বলে, এসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ওঠো, সৈকত ভাইয়ের মুখে শুনেছি আজকে তোমাদের এক্সাম ফির লাস্ট ডে। তোমাকে টাকার কথা কাউকে বলতে হবে না, যত টাকা লাগে আমি তোমায় দেবো। মিতালির কথা শুনে অনেক বলে, তুমি কি সব বলছো মিতালি? তুমি টাকা দেবে? তুমি কোথায় টাকা পাবে? তুমি জানো তো আমার বাবা একজন বিজনেসম্যান, ও শহরেই থাকে। প্রতি মাসে আমার বাবা আমাকে, আমাদের 2 বোনকেই হাত খরচের জন্য না অনেক টাকা পাঠায়। আমার বোন ছোট, তাই ওর এখন টাকার দরকার পড়ে না, কিন্তু মা আমাকে দেয়। আর কোনো কথা বলবে না, হ্যাঁ? তুমি চলো আমার সাথে। কিন্তু কোনো কিন্তু নয়, ওঠো ওঠো। কথাটা বলে মিতালি কিছুটা জোর অনেককে 2000 টাকার নোট টাকা ধরিয়ে দেয় আর অনেককে বলে, এই টাকাটা রাখো, আর কোনো কথা বলবে না, সরাসরি স্কুলে চলে যাবে। মিতালি, আবার মিতালি? বললাম না স্কুলে চলে যাও আর এক্সাম ফি দিয়ে এসো, পরে আমরা কথা বলবো, ঠিক আছে? তুমি যখন চাকরি পাবে, অনেক নাম করবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন তুমি টাকা আমায় ফিরিয়ে দেবে। সেই দিন কিন্তু আমি না করবো না। অনেক মিতালি কথা না বলতে পারে না, সে সরাসরি স্কুলে চলে যায়। মিতালির বাবা একজন নামকরা বিজনেসম্যান, সে থাকে শিলিগুড়িতে। মিতালিরা 2 বোন, কোনো ভাই নেই। ওর বোনের নাম মিথিলা। ওরা মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকে আর ওর দাদি ওদের সাথে থাকে। মিতালির বাবা রজ্জাক খান মাসে একবার করে গ্রামের বাড়িতে আসে, তারপর প্রত্যেক মাসে সংসারে খরচ ও প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। মিতালির বয়স এখন 17 বছর। সে অনেকের থেকে 1 বছরের ছোট ও একাদশ ক্লাসে সে পড়ে, তবু দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছে। মিথিলা মিতালি থেকে 7 বছরের ছোট, তার বয়স এখন 10 বছর, সে ক্লাস 5-এ পড়ে। সৈকত ইসলাম চৌধুরী মিতালিদের প্রতিবেশী ও অনেকের ঘনিষ্ঠ বন্ধু। সৈকতের মুখ থেকে মিতালি সবকিছু জানতে পারে আর সৈকতদের বাড়ি মিতালি যায়।
অনেকও পড়াশোনা বিষয়ে আলোচনা করতে সৈকতদের বাড়িতে আসে, যার ফলে অনেকের সাথে মিতালির ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এদিকে সুমন অনেককে বলছে, ভাইয়া তুই আজকে কোথায় যাবে? আমার আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুনে রেশমা বেগম পাশ থেকে বলে, পরীক্ষা? তুই কোথা থেকে টাকা পেলি? এক্সাম ফি দিলি? আমার বন্ধু সৈকত ধার দিয়েছে, স্কলারশিপের টাকা পেলে ওকে আমি দিয়ে দেব। অনেকের কথা শুনে রেশমা বেগম বলল, ও, তার মানে পরিকল্পনা সব আগে থেকেই করা ছিল? তুই শুধু নাটক করছিলিস? এটাই যদি ভেবে রেখেছিলিস তো টাকা টাকা করে বায়না করছিলি কেন? রেশমা বেগমের কথায় অনেক কিছু বলে না। সে পরীক্ষা দিতে চলে যায়। এভাবে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হয়ে গেলে তার বাবা ইয়াকুব তাকে বলে, এভাবে ঘরে বসে থেকে অন্ন ধ্বংস করিস না, কাজ কর। 18 বছর বয়স হয়ে গেছে, আমরা ওই বয়স থেকে ইনকাম করছি, আর তুই এখনো বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস, তোর লজ্জা করে না? বাবার কথায় অনেক বলে, কাজ তো আমি করি, চাষের জমিতে কাজ করি, বাজার করি, মাঠের সবজি বাজারে বিক্রি করতে যাই। তাছাড়া এবার থেকে আমি প্রাইভেট পড়াবো, যাতে আমার পড়াশোনার খরচ আমি নিজেই চালিয়ে নিতে পারি। ওইসব কাজ করলে হবে? বাইরে কাজ করে টাকা রোজগার করতে হবে। তুই যদি সেটা না করতে পারিস তাহলে তুই তোর ব্যবস্থা করে নে। এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ। কোথায় থাকবি, কি করবি সেটা তুই ঠিক কর। তোকে আর পড়াশোনা করতে হবে না। আমি বাড়িতে এসে তোকে যেন আর দেখতে না পাই। বাবার মুখ থেকে এই কথা শুনে অনেক কেঁদে ফেলে। সে কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বাবা, তুমি এভাবে আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব, কি কাজ করব? আমাকে একটু সময় দাও, অন্তত 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলি, তারপর আমি যে কোনো কাজে চলে যাব। অত সময় দিলে হবে না, সোজা কথা, আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। কথাটা বলে ইয়াকুব রুমে চলে যায়। আসলে অনেকের স্কুলের স্যার আজকে অনেকে খুব প্রশংসা করেছিল। অনেকের প্রশংসা একরকম সহ্য করতে পারে না তার বাবা। তার খুব বিরক্ত লাগে। অনেকের প্রতি তার ভুল ধারণা যেটা জন্মেছে সেটা থেকে উনি বেরোতে পারছেন না। তাই সে বাড়িতে এসে অনেকের সাথে খারাপ ব্যবহার করলো। বড় ভাইয়া তুই আর কাঁদবি না, আমি বাবাকে বকে দেব। বাবা মা তোকে সবসময় বকে, আমি বুঝতে পারি না। ছোট বোন তুলির কথায় অনেকের কান্না মুখে হাসি পায়। সে ছোট বোনকে কাছে টেনে নেয় আর আদর করে বলে, কে বলল বাবা মা আমাকে সব সময় বকে? ওরা তো বকে না, আমি ওদের কথা শুনি না তাই হয়তো বকে। ওরা তো আমার অভিভাবক, তাই ওদের কথায় কিছু মনে করি না। তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি দেখেছি তুই কিছু না বললেও বাবা মা বকে। ওরা আমাদের বাবা মা, আমাদের গুরুজন, ওদের নিয়ে এসব কথা বলতে নেই। তা তুই কখন পড়তে যাবি? আজকে পড়া নেই ভাইয়া, আজকে তোর সাথে আমি ঘুরতে যাব। কদিন ধরে ওই নদীর পাড়ে মেলা বসেছে, সবাই যাচ্ছে, আমার যাওয়া হয়নি। ভাইয়া তুই আজকে আমায় নিয়ে যাবি, আমি তোর সাথে যাব। ছোট বোনকে অনেক খুব ভালোবাসে। এই একটা মাত্র মানুষ যে ওকে বোঝে। কিছু না বলতেই সবকিছু মুখের সামনে দিয়ে দেয়। তাই এই বোনের মিষ্টি কথায় অনেক না করতে পারল না। সে হাসি মুখে বলল, হ্যাঁ, নিয়ে যাবো রে আমার সোনা বোন। ধন্যবাদ ভাইয়া। আজকে অনেক তার বোনকে নিয়ে ঘুরতে গেছে। সেখানে অনেকের বন্ধু সৈকতের সাথে দেখা হয়। সৈকত অনেককে দেখে বলে, কে রে, কি করছে সেখানে? এই বোনকে নিয়ে একটু ঘুরতে এসেছি। তারপর তোর খবর কি? ওই চলছে আর কি। সামনে বছর জয়েন দেব, প্রচুর চাপ। ও আচ্ছা। অনেক, তুইও তো যথেষ্ট মেধাবী ছেলে, জয়েন দিতে পারতিস। নারী হবে না। এই এখন আমি আসছি, আমার বোনকে নিয়ে ঘুরতে এসেছি মেলায়। তোর বোন হয় বুঝি এইটা? হ্যাঁ। রাত্রেবেলা বাবা বাড়িতে এলে অনেককে দেখে বলে, এই তুই এখনো বাড়ি থেকে যাসনি? আমি বলেছিলাম তোকে যেন এই বাড়িতে আর না দেখি। তুই বড় হয়ে গেছিস, এবার নিজের ইনকাম করে নিজের ব্যবস্থা করে নে। এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ। তুই বেরিয়ে যা এখন আমাদের বাড়ি থেকে। আমার 18 বছর বয়স থেকে আমি সংসার চালাচ্ছি, আমার বাবা আমাকে 1 পয়সা দেয়নি, তুইও তাই করবি। বাবা যখন অনেককে বাড়ি থেকে দূরে করে দিচ্ছে তখন তার ছোট বোন তুলি ছুটে আসে আর বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি কি করছো কেন? ভাইয়া কি তুমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছ? ভাইয়া কি ক্ষতি করেছে তোমার? মেয়ের কোথায় রেগে যায় ইয়াকুব আর সে বলে, তুই বেশি কথা বলবি না, যা জানিস না তা নিয়ে কথা বলবি না। আমি যা বলেছি তাই হবে। অনেকে বাড়িতে থাকবে না, 1 পয়সা রোজগার করার মুরুদ নেই, বাবার ঘরে বসে অন্ন ধ্বংস করছে, আর মুখে বড় বড় কথা। তারপর অনেককে উদ্দেশ্য করে বলে, আমাকে সময় দাও 3 বছর, তোকে 2 মিনিটের সময় দেওয়া হবে না। আর শোন, আমার জীবন দশায় তুই কোনোদিন আমার বাড়িতে ঢুকবি না, আমি তোর মুখ দেখতে চাই না।
অনেকের আর উপায় থাকে না, সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাত স্টেশনে বসে কাঁদে, কি করবে সে কিছু খুঁজে পায় না। ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে, দেখে মিতালি ফোন করছে। সে ফোনটা রিসিভ করে, আর ওপাশ থেকে মিতালি বলে, কি করছো অনেক? কি আর করবো, বসে আছি। তুমি একদিন আমাকে বাবার অফিসে কাজের জন্য বলেছিলে, তুমি আমাকে আর একটু সময় দেবে? আমাদের ম্যানেজার চাচা বলেছিল কোম্পানিতে লোক নেবে। বাবা আজকে বাড়িতে আসবে, আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলবো। মনে হচ্ছে কাজটা হয়ে যাবে, তুমি এই কাজের সাথে সাথে তোমার পড়াশোনাও কন্টিনিউ করতে পারবে। মিতালির কথা শুনে অনেক বলল, কিন্তু মিতালি, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলো আমায়? মিতালিকে অনেক কি বলবে বুঝতে পারলাম না। তারপর সে মনে মনে ঠিক করে নিল সত্যিটা তাকে বলতেই হবে। কিছুক্ষণ ভেবে অনেক মিতালিকে বলল, আমি তোমাকে সব কথা বলিনি মিতালি। কি সব কথা বলনি? আমি শুধু তোমাকে বলেছিলাম আমি হওয়ার কিছুদিন পর আমার মা মারা গেছে, তারপর আমার খালাকে আমার বাবা বিয়ে করেছে। তুমি জানো কি, আমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবা আমাকে দায়ী করে, আর আমার দাদুর মৃত্যুর জন্য আমার বাবা আমাকে দায়ী করে। আমার বাবা, আমার মা, আমার ভাই, এরা কেউ আমায় দেখতে পারে না। একমাত্র আমার ছোট বোন তুলি, ওই আমাকে ভালোবাসে। কালকে রাতে বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে 18 বছর বয়স হয়ে গেছে, নিজে রোজগার করে খা। তাই আমি সারা রাত স্টেশনে বসে আছি, কি করব বুঝতে পারছি না। কোথায় যাব, কে আমাকে আশ্রয় দিবে। অনেকের মুখ থেকে সব কথা শুনে মিতালি বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে অনেক। কি ঠিক হবে মিতালি, আমার তো দেখার জায়গাটাই নেই। বাবা আজকে আসবে, আমি বাবার সাথে কথা বলবো। শুধু কিছুদিন অপেক্ষা করো। তোমার কোনো আত্মীয়র বাড়ি নেই? তুমি কিছুদিন সেখানে থাকো না, তারপর কাজটা পেয়ে গেলে না ঘর ভাড়া নিয়ে থাকবে। মিতালির কথা শুনে অনেকে বলল, আমার নিজের মামারা বাইরে থাকে, এখানে কেউ থাকে না। কিন্তু আমার মায়ের মামার একটা ছেলে আছে, সেও আমার সম্পর্কের মামা হয়। সে আমাকে খুব ভালোবাসে, প্রতি বছর আসে আমাদের বাড়িতে। কিন্তু সে থাকে জলপাইগুড়ি জেলায়, তবে কোন জায়গায় থাকে আমি ঠিক জানি না, আমি কোনোদিন যাইনি। তবে দাদির মুখে গল্প শুনেছি উনি মায়ের মামাতো ভাই। মা ছোটবেলায় মায়ের মামার বাড়িতে থাকতো, ওই বাইকে কোলে পিঠে করে মানুষ করেছে। প্রতি বছর ঈদের সময় আমার জন্য নতুন জামা কিনে পাঠায়। অনেকের মুখ থেকে এই কথা শুনে মিতালি বলল, ঠিক আছে, তুমি ওদের সাথে যোগাযোগ করো, কিছুদিন ওদের বাড়িতে থেকো, ততদিন আমি ব্যবস্থা করে ফেলবো। আর যদি বাবার কোম্পানিতে কাজটা পেয়ে যাও তাহলে তো ভালোই হবে। বাবার কোম্পানি তো শিলিগুড়িতে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বেশি দূরে না। ঠিক আছে, আমি দেখছি মিতালি। আর শোনো, ফোনটা সবসময় নিজের কাছে রাখবে, আর কখনো ফোন সুইচ অফ রাখবে না। আমি সবসময় তোমার সাথে কন্ট্যাক্ট করবো। অনেক কষ্টে দাদিমা দেয়ার পয়সা থেকে ফোনটা কিনেছে। অনেক বাড়িতে কেউ জানে না তার ফোন আছে বলে, একমাত্র তার ছোট বোন তুলি জানে। অনেক কি করে যোগাযোগ করবে কিছু ভেবে পেল না। তারপর সে তার মায়ের ফোনে ফোন করলো, কিন্তু ভাগ্য ভালো ছিল ফোনটা তুলি রিসিভ করেছিল। তুলি হ্যালো বলতে অনেক বলল, হ্যালো তুলি, তোর সাথে আমার কথা আছে, আশেপাশে কেউ নেই তো? ভাইয়া ডাক শুনে তুলি বলল, বড় ভাইয়া তুই ফোন করেছিস? কোথায় আছিস ভাইয়া? বাবা তোর সাথে এটা ঠিক কাজ করেননি কেন? বাবা মা তোকে বোঝে না? আমি বুঝতে পারি না। হ্যাঁ রে, আশেপাশে কেউ নেই তো? দাঁড়া দেখছি। তুলি আশেপাশে কাউকে দেখতে পেল না। তারপর রুমে এসে ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে এবার বল, আশেপাশে কেউ নেই? পারভেজ মামা জলপাইগুড়ি জেলায় কোথায় থেকে জানিস? অনেকের কথা শুনে তুলি বলল, কেন ভাইয়া? তারপর অনেক তুলিকে মিতালি কি কি বলেছে সব কথা খুলে বলল। সব শুনে তুলি বলল, দাঁড়া ভাইয়া, কিছুদিন আগে পারভেজ মামাকে ফোন করেছিল, আমি ফোনটা রিসিভ করেছিলাম, আমার নাম্বারটা মনে আছে, শেষে 98 আছে। আমায় 1 মিনিট সময় দিয়ে আমি দেখে বলে দিচ্ছি। তারপর তুলি ফোন নাম্বার খুঁজে অনেককে ফোন করে আর বলে, ভাইয়া আমি নাম্বারটা দিচ্ছি, লিখে নে, আর মামাকে ফোন করে বলবি মামা যেন বাড়িতে কিছু না বলে। তুই তাহলে এখন ওখানেই থাক, মামা কিন্তু তোকে খুব ভালোবাসে, আমি জানি সেটা। অনেক ফোন নাম্বারটা নেয়। তার কিছুক্ষণ পর তার মামাকে ফোন করে দুবার বাজার পর ফোনটা রিসিভ করে অনেক বলে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? আমি বারাকপুর থেকে অনেক বলছি। মামা, আমি তোমার মায়া আপুর ছেলে অনেক, চিনতে পারছো আমায়? অনেকের কথা শুনে পারভেজ চৌধুরী বলল, কি বলছিস তুই? চিনতে পারবো না মানে? তুই আমার আপুর ছেলে, আমার ভাগনা। তা বাবা, হঠাৎ করে ফোন করলি, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মামা, বাড়ির সবাই ভালো আছে। আমি তোমাকে একটা দরকারে ফোন করেছি, আমার কথাগুলো মন দিয়ে শুনবে।
হ্যাঁ বাবা, তুই বল, আমি শুনছি। মামা, তুমি জানো বাবা আমাকে দেখতে পারে না। বাবা আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। বাবা বলেছে আর পড়াশোনা করতে হবে না, কাজ করতে। আর আমার 18 বছর বয়স হয়ে গেছে, নিজেই উপার্জন করে নিজে খেতে হবে। আর ওই বাড়িতে আমার জায়গা নেই। কি করব মামা, আমি কিছু বুঝতে পারছি না। সেজন্য তুলির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি তোমাকে ফোন করলাম। আমি যে তোমাকে ফোন করেছি, তুমি কিন্তু আমাদের বাড়ির কাউকে বলবে না। আমি একটা কাজে যোগাযোগ করে ফেলছি, 1 সপ্তাহের মতো দেরি হবে। পড়াশোনার সাথে সাথে আমি কাজটা করব, তখন থাকার ব্যবস্থা ঠিক করে ফেলবো। আর এই 1 সপ্তাহ আমি তোমার ওখানে থাকতে চাই। তোমার কোনো অসুবিধা আছে মামা? অনেকের কথা শুনে পারভেজ চৌধুরী বলল, অনেক, তুই কি বলছিস? তুই আমার আপুর ছেলে। ওই আপু আমায় কোলে পিঠে মানুষ করেছে। আমি সেই কথা কি করে ভুলে যাব? তুই বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছিস, তাও 1 সপ্তাহের জন্য। আমি তোকে জায়গা দিতে পারবো না, সেটা কি করে হয়? কোনো সমস্যা নেই অনিক, তুই চলে আয় আমার কাছে। আমি একটা বিষয় নিয়ে ভাবছি। তোর বাবা, আমার দুলাভাই, মানুষটা এত খারাপ কেন? যখন তখন বলে তোর মা নাকি মারা গেছে তোর জন্য। আরে 1 মাস পর মারা গেছে। সে অসুস্থ হয়েছিল তার জন্য। তুই কি করবি? তোর দাদু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার দায় তুই কেন নিবি? তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে। কেন তোকে দেখতে পারে না আমি বুঝতে পারি না। তুই চিন্তা করবি না। তুই এখন কোথায় আছিস? কালকে সারা রাত আমি স্টেশনে ছিলাম, আর এখনও আছি। তুই চলে আয়, আমি ঠিকানা তোকে SMS করে পাঠিয়ে দিচ্ছি। জলপাইগুড়ি স্টেশনে নেমে চলে আসবি। স্টেশন থেকে 20 মিনিট আমাদের বাড়ি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবি। তোর কাছে টাকা আছে? হ্যাঁ, 1000 টাকার মতো আছে। তুই কিছু খেয়েছিস? কালকে থেকে শুধু বিস্কুট আর পানি খেয়ে আছি। ঠিক আছে, তুই ওখানে কিছু খেয়ে নে, তা না হলে শরীর আবার দুর্বল হয়ে যাবে। অনেকটা রাস্তা আসতে হবে তো। এখন আমি রাখছি, আমাকে ডিউটিতে বেরোতে হবে। আমি তোর মামিকে সব বলে রাখছি, কোনো সমস্যা হবে না, সাবধানে আসবি। ঠিক আছে মামা। মিথিলা, বাবা বাড়ি এসেছে? হ্যাঁ, বাবা তো অনেকক্ষণ আগে চলে এসেছে। আর বাবা তোকে খুঁজছিল। তুই কোথায় ছিলি আপু? আয়শাদের বাড়িতে গিয়েছিলাম নোট আনতে। মিথিলা হলো মিতালির বোন। ওরা 2 বোন ভাই নেই। ওর বাবা নামকরা বিজনেসম্যান রাজ্জাক খান। শিলিগুড়িতে ওর কোম্পানির অফিস ও ফ্ল্যাট আছে। মিতালি ওর বাবা রুমে এসে বাবাকে বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তো আমার বড় মায়ের খবর কি? আমিও ভালো আছি বাবা। বাবা, তুমি যদি ব্যস্ত না থাকো, আমি কি তোমার সাথে দুটো কথা বলতে পারি? ব্যস্ত থাকলেও আমার মায়ের কথা আমাকে শুনতেই হবে। তুমি বলো মা, তুমি কি জানতে চাইছো? বাবার অনুমতি পেয়ে মিতালি বলল, বাবা, ম্যানেজার চাচা বলেছিল তোমার কোম্পানিতে নাকি লোক নেওয়া হবে। হ্যাঁ মিতালি, কিন্তু কেন? আমার একটা পরিচিত ছেলে আছে, সে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে, চাকরির দরকার। ও চাকরির সাথে সাথে পড়াশোনাতেও কন্টিনিউ করতে চায়। ও খুব মেধাবী স্টুডেন্ট, কিন্তু পয়সার জন্য পড়াশোনা হচ্ছে না। ওদের আর্থিক অবস্থা না ততটা ভালো নয়। ও যখন খুব ছোট তখন ওর মা মারা যায়। ওর বাবা ওকে দেখতে পায় না। ও কিছুটা অবহেলার মধ্যেই বড় হয়েছে। ওর জীবনে কিছু করতে চায়, কিন্তু অর্থনৈতিক সমস্যা ওর মেধাকে বঞ্চিত করছে। সেদিন ম্যানেজার চাচারা কথায় কথায় বলেছিল কোম্পানিতে লোক নেওয়া হবে। সেজন্যই আমি বলছি, তুমি ছেলেটাকে কাজে লাগাবে। ছেলেটা খুব ভালো, আশা করি তোমার মনের মতো হবে। ও কম্পিউটার জানে, তোমার কোনো সমস্যা হবে না। মেয়ের কথা শুনে রেজ্জাক খান বলল, ঠিক আছে, আমার বড় মেয়ে যখন বলছে তখন ছেলেটা নিশ্চয়ই ভালো হবে। তুই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বলবি, শিলিগুড়িতে আমার অফিসে যেতে বলবি। আমি 1 সপ্তাহ এখানে থাকবো। 1 সপ্তাহ পর ওর বায়োডাটা নিয়ে ওকে আমার অফিসে চলে আসতে বলবি। আর ওদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমাদের স্কুলেরই ছাত্র। আমাদের পাশের বাড়ি সৈকত ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু, আমার থেকে 1 বছর সিনিয়র। কিন্তু এখন ওর মামার ওখানে, অর্থাৎ জলপাইগুড়িতেই আছে। ওখান থেকে তোমার অফিস বেশি দূরে নয়। আমি তাহলে আজকে রাতে ওকে ফোন করে দেব সামনের সপ্তাহে তোমার সাথে দেখা করার জন্য। মিতালি অনিককে ফোন করে আর বলে, কি করছো অনিক? কি করব, টিভি দেখছি। আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলেছি। বাবা বলেছে অসুবিধা নেই, তুমি সামনের সপ্তাহে তোমার বায়োডাটা নিয়ে শিলিগুড়ি বাবার অফিসে চলে যাবে। আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। মিতালির কথা মতো অনিক রেজ্জাক খানের সাথে দেখা করে। রেজ্জাক খানের অনেককে ভালো লাগে। অনেক কাজ করার সাথে সাথে পড়াশোনা চালিয়ে যায়।
এইভাবে কেটে গেল আরও 3টে বছর। ততদিনে অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। ঠিক সেই সময় হঠাৎ একটা অঘটন ঘটে গেল। মিতালি বিয়ের সম্বন্ধ হলো বাড়িতে, আর সেটা রেজ্জাক খানের ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, রেজ্জাক খানের বিজনেস পার্টনার আব্দুল চৌধুরীর ছেলে, আবার রেজ্জাক খানের পছন্দ করা পাত্র। কিন্তু এই বিয়েতে মিতালির মত নেই। রেজ্জাক খান মেয়েকে বলল, মিতালি, তুই কালকে বাড়িতে থাকবি। আমার এক বন্ধুর ছেলে তোকে দেখতে আসবি। ছেলেটা কানাডায় থাকে। এইসবে দেখে ফিরেছে আমার বিজনেস পার্টনার আব্দুল চৌধুরীর ছেলে। আশা করি তোর অপছন্দ হবে না। ছেলেটা কানাডায় বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিল। মেধাবী ছেলে একটা। বিজনেস সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে। ভবিষ্যতে একজন সফল বিজনেসম্যান হবে। বাবার কথায় মিতালি কি বলবে বুঝতে পারল না। মিতালি চুপ করে রইল। কিছুক্ষণ পর বাবাকে বলল, বাবা, আমার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা নেই। আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। এই কোর্সটা পুরোপুরি এখন আমার কমপ্লিট হয়নি। আগে এই কাজটা করি, তারপর আমি বিয়ে করব। মেয়ের কথা শুনে রেজ্জাক খান বলল, জায়ান খুব ভালো ছেলে। আশা করি তুই যদি কিছু করিস ও আপত্তি করবে না। ও কানাডা থেকে স্টাডি করেছে, তাই এই বিষয়ে তুই ওর সাপোর্ট পাবি। বাবার কথা শুনে মিতালি বিরক্ত হলেও মিতালি তার বাবাকে কিছু বলল না। তার পরের দিন জায়ানের পরিবার মিতালিকে দেখতে এলো। ছেলেটার নাম জায়ান চৌধুরী। পেশায় সে একজন বিজনেসম্যান। বাবা মার একমাত্র আদরের সন্তান জায়ান বিজনেস ম্যানেজমেন্ট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে। জায়ান মিতালিকে বলে, শুনলাম তোমার নাকি ফ্যাশন ডিজাইন হবার খুব ইচ্ছা। আমার কোনো সমস্যা নেই, তুমি জীবনে যা কিছু হতে চাইবে আমার সমর্থন সবসময় তুমি পাবে। আমার তোমাকে পছন্দ হয়েছে। আমাকে তোমার কেমন লেগেছে? জায়ানের কোনো প্রশ্নের উত্তর মিতালি দেয় না। সে নীরব থাকে। জায়ান মনে করে হয়তো মিতালি লজ্জা পাচ্ছে, তাই কিছু বলছে না। রাতের বেলা মিথিলা মিতালিকে বলে, আপু, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? মিতালির মন এমনিতে ভালো ছিল না। মিথিলার কথায় সে বিরক্ত হয়। মিথিলা আবার প্রশ্ন করলে মিতালি বিরক্ত ভাব নিয়ে বলে, তুই চুপ করবি? তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। মিথিলা বুঝতে পারে তার আপুর মন ভালো নেই, তাই সে আর কিছু জিজ্ঞাসা করার সাহস করে না। মিতালি অনিককে ফোন করে আর বলে, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। মিতালির কথায় অনিক বলে, কোথায় দেখা করবে বলো? আমি জানি না, তুমি ঠিক করো। সামনের রবিবার দিন শিয়ালদা স্টেশনে এসো। ওই দিন আমি একটা কাজে কলকাতা যাব। ঠিক আছে। একটা রেস্টুরেন্টে অনিক আর মিতালি মুখোমুখি বসে। অনিক মিতালিকে বলে, কেন দেখা করতে চেয়েছিলে? অনিকের কথায় মিতালি বলে, আমি বিয়ে করব না। মিতালি কথায় অনিক বলে, তুমি কি বলছো মিতালি? বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে জায়ান চৌধুরী নামে এক বিজনেসম্যানের সাথে। ওর বাবা আমার বাবার বিজনেস পার্টনার। কানাডা থেকে স্টাডি করে সবে দেশে ফিরেছে। আমার বাবাই বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি মরে গেলেও এই বিয়ে করব না। কারণ আমি তোমায় ভালোবাসি অনেক। তোমাকে ছাড়া আমি যে ভাবতে পারি না। মিতালির কথায় অনেক বসা থেকে উঠে পড়ে আর মিতালিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি বলছো মিতালি? তুমি আমায় ভালোবাসো? কই, এ কথা তো কখন আমায় বলনি তুমি। অনিকের কথায় মিতালি রেগে যায় আর বলে, সেটাকে মুখ বুঝে বলে দিতে হবে? আমার ব্যবহারে কখনো তোমার প্রমাণ পাও না? মিতালির কথায় অনেক চুপ করে যায়। মিতালি বলতে শুরু করে, আমার যখন 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ি, একদিন খেলার মাঠে আমি তোমায় দেখেছিলাম। তুমি আমার থেকে 1 বছর সিনিয়র ছিলে। আমি সেদিন থেকে তোমাকে ভালোবাসি। তখন ছোট ছিলাম, অতটা আমি বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমি ফিল করলাম এটি নাম ভালোবাসা। তারপর তুমি যখন তোমার সমস্যার কথা বলেছিলে, আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি পরীক্ষা দেবে না বলেছিলে। সেই মুহূর্তে আমি কি করব বলো? আমার কাছে টাকা ছিল, তাই আমি তোমাকে সাহায্য করলাম। তুমি বলেছিলে স্কলারশিপের টাকা পেয়ে তুমি আমায় দিয়ে দেবে। আমি টাকা নিতে চাইনি, তুমি জোর করে দিয়েছিলে। তারপর তোমার বাবা যখন তোমাকে বাড়ি থেকে বার করে দিল, আমি তোমায় ফোন করেছিলাম। কেন জানি না, আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমার খুব কান্না পাচ্ছিল। তুমি যখন বলেছিলে সারা রাত স্টেশনে ছিলে, আমার যে কি কষ্ট হয়েছিল কি করে বোঝাবো। তারপর আমি বাবাকে বলে তোমাকে বাবার কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিই। এগুলো তো প্রমাণ। আর নতুন করে কি করে প্রমাণ দেব বলো? তুমি তুমি কি আমার চোখের মধ্যে তোমার প্রতি ভালোবাসা খুঁজে পাওনি? মিতালি কোথায়? অনেক চুপ করে বসে থাকে। তারপর মিতালি বলে, কি গো, কোথায় হারিয়ে গেলে?
আমার প্রশ্নের উত্তর দাও। মিতালির কথায় অনেকের চেতনা ফিরে। সে বলে, মিতালি, কি বলবো আমি তোমায়? আমার সামনে হাজার সমস্যা। আমার বাবার অবহেলা, বাবার অপমান, আর্থিক অবস্থা সব নিয়ে আমি এত চিন্তিত ছিলাম। তোমার বিষয়টা কখনো ভাবিনি। আমি জাস্ট তোমাকে বন্ধু হিসাবে দেখেছি। তোমাকে যে ভালো লাগে না তা নয়, কিন্তু সেটা কেবল বন্ধুর মতো। কারণ আমার সমস্যাগুলো আমার সামনে একটা দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। আমি যেটা থেকে বেরোতে পারছিলাম না, তাই হয়তো ওই সব নিয়ে আমি ভাবিনি। কিন্তু আমায় তুমি এত ভালোবাসে ফেলছো। তোমাকে পছন্দ করি না যে তা নয়, শুধু ভালো বন্ধু হিসাবে করি। তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তোমাকে আমি রেসপেক্ট করি। তোমার পজিশন আমার পজিশন সম্পূর্ণ আলাদা। তোমার বাবার কোম্পানিতে আমি কাজ করি, তার বেতনভুক্ত কর্মচারী আমি। আর তোমার বিয়ে ঠিক হয়েছে একজন বিজনেসম্যানের সাথে। আমি তো তার যোগ্যই না। আমার মনে হয় না তোমার বাবা আমাকে মেনে নেবে। তাই মিথ্যে স্বপ্ন আমি আর তোমাকে দেখাবো না। আমি তোমার যোগ্য নই মিতালি। তুমি তোমার বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করো। আর তোমার বাবার কোম্পানিতে এই কাজটা আমার খুব দরকার। এখনও সেইভাবে আমি স্বাবলম্বী হয়ে উঠতে পারিনি। এই মুহূর্তে তোমার বাবা যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই তুমি আমায় ভুল বুঝো না। থাক না কিছু অজানা কথা, যেটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ রইল। অনেক দোয়া রইল তোমাকে। তুমি বিয়ে করে সুখী হও, আর তুমি সুখী হবে ইনশাল্লাহ। এটাই কি তোমার শেষ কথা? হুম। আমি জানতাম তুমি একজন সাহসী যুবক, কিন্তু তুমি যে এত কাপুরুষ আমার তো সেটা জানা ছিল না। ঠিক আছে, তোমার কথাই শেষ কথা। আর আমি কখনো তোমার সামনে আসবো না, আর কখনো বলবো না আমি তোমাকে ভালোবাসি। ভালো থাকবে জীবনে, অনেক বড় হোক। তোমার লক্ষ্য তুমি পূরণ করো। এই পাগলিটাকে আর তার পাগলামিটাকে ক্ষমা করে দিও। মিতালি বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুই কোথায় গিয়েছিলি? কার সাথে দেখা করতে? তোর নাকি ফোনে সুইচ অফ। জায়ান ফোন করেছিল, বলেছে ফোন বন্ধ। বাবা, তুমি ওকে বলে দাও আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি একটা ছেলেকে ভালোবাসি, আর তাকে যদি আমি না পাই আমি আর জীবনে বিয়ে করব না। মিতালির মুখ থেকে এই কথা শুনে রেজ্জাক খান রাগ করে রাখতে পারে না। সে মেয়ের গালে একটা চড় মারে, আর দাঁত কটমট করতে করতে ঝাঁঝালো স্বরে মেয়েকে বলে, এইসব প্রেম করার জন্য তোকে আমি পৃথিবীতে এনেছি? তোর লজ্জা করছে না? তুই আমার সামনে ভালোবাসার কথা বলছিস? আর ছেলেটা কে রে? তাকে আমার দেখতে ইচ্ছা হচ্ছে। যে জায়ানের মতো ছেলেকে ফিরিয়ে দেয়, সেই ছেলের নামটা কি? বাবা, আমি যদি তার নামটা বলি তুমি তাহলে তাকে মেনে নেবে তো? তুই নামটা বলে দেখ, বাকিটা আমি বুঝে নেব। আমার মেয়ে যেখানে সুখী হবে আমি সেটা করব। তোরা দুমন আমার কলিজা। এই জায়গায় আমার কারোর সাথে সমঝোতা করব না। তোর সুখই আমার সুখ। বাবার কথায় মিতালি বলে, বাবা, ওর নাম অনিক হাসান। ও তোমার কোম্পানিতে কাজ করে। আমি সুপারিশ করেছিলাম ওকে কাজ দেওয়ার জন্য। কথাটা মিতালি শেষ করতে দিল না। তার আগে ওর বাবা চিৎকার করে বলল, আর মেয়েকে বলল, তার মানে ওই ভিখারির বাচ্চা ও আমার মেয়ের জামাই হবে? আমি তো ভাবতে পারিনি তোর রুচি এত নিম্ন। তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি তোর মুখ দেখতে চাই না। তুই আমার মেয়ে হবার যোগ্যতা রাখিস না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকেই। কথাটা বলে রেজ্জাক খান সেখান থেকে চলে যায়। মিতালি কাঁদতে থাকে। মিতালির কান্না দেখে তার ছোট বোন মিথিলা তার কাছে আসে, আর আপুকে সান্ত্বনা দিয়ে বলে, আপু, তুই এটা ঠিক কাজ করিসনি। তুই তো জানিস বাবা কত রাগী মানুষ, না জানি ভাইয়ার কি ক্ষতি করে। বোনের কথায় মিতালি চমকে ওঠে আর বলে, ওর কি ক্ষতি করবে? না, ওর কোনো ক্ষতি বাবা করতে পারবে না। আমি ওকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আজ আমি গিয়েছিলাম ওর কাছে, ও বলেছে আমার প্রতি কোনো ফিলিংস নেই ওর। তাই এটা তো একতরফা প্রেম, ওর তো কোনো দোষ নেই। আমি চলে এসেছি ওর কাছ থেকে। তুই বাবাকে একটু বুঝিয়ে বলবি বাবা যেন ওর কোনো ক্ষতি না করে, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমি ওকে বড্ড বেশি ভালোবাসি। তার পরের দিন সকালবেলা রুমের মধ্যে মিতালিকে পাওয়া যায় মৃত অবস্থায়। হাতের শিরা কেটে আত্মহত্যা করে। আবুকে এই অবস্থায় দেখে মিথিলা চিৎকার করে কেঁদে ওঠে। রেজ্জাক খান ও তার স্ত্রী জাহানারা বেগম ছুটে আসে। মিতালিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মিতালি মারা যায়। রেজ্জাক খান মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে। জাহানারা বেগম মিথিলা চিৎকার করে কেঁদে ওঠে। খবর যায় জায়ানদের পরিবারের কাছে।
জায়ান সব কথা শুনে রেজ্জাক খানের উদ্দেশ্য করে বলে, স্যার আপনি তো বলেন আমার মেয়েদের ভদ্র শিক্ষা দিয়েছি। এই শিক্ষার নমুনা মেয়ে প্রেম করছে, তার খবর আপনি জানেন না, তাও আবার এরকম একটা ভিখারির বাচ্চার সাথে। জায়ান চৌধুরীর কথায় মিথিলা রেগে যায়। সে জায়ান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, কাটা গায়ে নুনে ছিটা দিতে এসেছেন আপনি? এখান থেকে চলে যান, আর কখনো আসবেন না। একে আমার আপু মারা গেছে, আর আপনি এই কথাগুলো বলছেন? এইসব কথা বলার সময় এখন? মিথিলা বাড়িতে ছুটে আসে। সে মিতালির ফোন থেকে অনেককে ফোন করে আর বলে, হ্যালো, আমি মিথিলা, মিতালির ছোট বোন। আমি কি অনিক ভাইয়ের সাথে কথা বলছি? অনেক তখন রান্না করছিল। সে ভেবেছিল মিতালি ফোন করছে, কিন্তু মিতালি তো তাকে চেনে। তারপর কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগলো। কিছুক্ষণ ভেবে সে বলল, কে তুমি? এটা তো মিতালির ফোন নাম্বার, তোমার কাছে গেল কি করে? পরে সব কথা বলবো ভাইয়া, আপনি এখন এখানে থাকবেন না। আপনার বড় বিপদ। কালকে রাতে আমার আপু আত্মহত্যা করেছে। আমার বাবার সাথে কালকে আপুর খুব ঝগড়া হয়েছে। আপু আপনার বিষয়ে বাবাকে বলেছে। বাবা খুব রেগে গিয়ে আপুকে মারধর করেছে। বাবা মনে হয় পুলিশে যেতে পারে। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আমি বাবাকে বুঝিয়ে বলছি। মিথিলার কথায় অনেক ওখানেই বসে পড়ে। সে ভাবতেও পারেনি মিতালি তাকে এত ভালোবাসে যে শেষ পর্যন্ত আত্মহত্যা করবে। কিন্তু সে কি করবে? তার আর্থিক অবস্থা কোনোদিনই রেজ্জাক খান তাকে তার মেয়ের জামাই হিসেবে মেনে নেবে না। অনেকের খুব কষ্ট হয়, একটা নিষ্পাপ মেয়ে তার জন্য নিজের জীবন শেষ করে দিল। পুরুষ মানুষ, তাই হয়তো চিৎকার করে কান্না করতে পারছে না সে। তখন মিথিলাকে বলল, আমি তো ভাবতেই পারছি না মিতালি আত্মহত্যা করবে। আমি কোথায় যাব? আমার তো যাওয়ার সব দরজা বন্ধ। আমার বাবা আমাকে তার বাড়িতে ঢুকতে দেয় না। মামার কাছে ছিলাম, কিন্তু সেই মামা এখন অন্য জায়গায় কাজ করে, ওখানেই থাকে। আমি কি করব? কিছু বুঝে উঠতে পারছি না। অনেকের কথা শুনে মিথিলা বলল, আপনি চিন্তা করবেন না, আপনাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। আপু আপনাকে খুব ভালোবাসতো, আপনাকে রেসপেক্ট করত, তাই আপনার ক্ষতি আমি করতে দিব না। আপুর সাথে আপনার মিল ছিল না, হয়তো আল্লাহর ইচ্ছে ছিল না, তাই হয়তো হয়নি। আপু খুব জেদি ছিল, আর এই জেদ নিয়েই ও চলে গেল। আমি একটা ঠিকানা দিচ্ছি, আপনি ওখানে চলে যান। ওখানে আপনি সুরক্ষিত থাকবেন, কেউ ক্ষতি করতে পারবে না। আমি বাবাকে বুঝিয়ে বলছি। আপনি যাদের কাছে থাকবেন তারা খুব ভালো মানুষ। আপনি ওনাকে বলবেন, উনি আপনার কাজের ব্যবস্থা করে দিবেন। আমি এক্ষুনি ওনাকে ফোন করছি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। তারপর মিথিলা তার পরিচিত মানুষটাকে ফোন করে। তার নাম রশিদ খান। সে মিথিলার বান্ধবী তানিয়ার নানু হয়। মিথিলা তাকে বলে, হ্যালো নানু, আমার এখন বেশি কথা বলার সময় নেই। আমি খুব বিপদের মধ্যে আছি। এক ব্যক্তিকে তোমার ওখানে পাঠাচ্ছি। সে খুব বিশ্বাসী মানুষ, তুমি তাকে তোমার কাছে রেখে দেবে। আর যদি পারো তো তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবে। ছেলেটা ভালো। মিথিলার কথা রশিদ খান কিছু বুঝতে পারে না। সে তখন পার্টি অফিসে ছেলেদের নিয়ে মিটিং করছিল। বাইরে বেরিয়েছে, সে মিথিলাকে বলে, তোর কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন? আর তুই কাকে পাঠাবি আমার কাছে? কার কাজের ব্যবস্থা আমাকে করে দিতে হবে? আমি এখন কিছু বলতে পারছি না নানু, আমার খুব বিপদ। আমার আপু মারা গেছে। তারপর মিথিলার সংক্ষেপে রশিদ খানকে সবকিছু খুলে বলে। সব শুনে রশিদ খান বলে, ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেব। তুই সাবধানে থাকবি, আর ছেলেটাকে পাঠিয়ে দে আমার কাছে। মিথিলার দেওয়া ঠিকানায় অনেক চলে যায় সেখান থেকে। রেজ্জাক খান মেয়ের মৃত্যু মেনে নিতে পারে না। সে ভেঙে পড়ে, অনেকের শাস্তি দেওয়ার কথা ভাবে, কিন্তু মিথিলা তাকে বোঝায় আর বলে, বাবা, তুমি ছেলেটার কোনো ক্ষতি করবে না। ছেলেটার কোনো দোষ নেই, প্রেমটা ছিল একতরফা। আপু ছেলেটিকে ভালোবাসতো, আর ছেলেটা এ বিষয়ে কিচ্ছু জানতো না। আপু আমাকে সব কিছু বলেছে। কোনো তথ্য প্রমাণ নেই। তুমি যে থানায় যাবে, কিসের ভিত্তিতে যাবে? কোনো প্রমাণ যদি না থাকে পুলিশ কেস নিবে না, তোমার সম্মান চলে যাবে। তাই বলছি বাবা, তুমি আর কিচ্ছু করো না। মিথিলার কথা শুনে রেজ্জাক খান বলল, তার মানে অনেক মিতালিকে ভালোবাসতো না? না বাবা, অনেক ভালোবাসতো না, আর অনেক এ বিষয়ে কিচ্ছু জানতো না। তুমি যখন আপুর বিয়ে দিবে ঠিক করলে, ও তখনই অনেককে বলেছিল, কিন্তু অনেক বলেছিল। এখন এসব নিয়ে আমার ভাবার সময় নেই। আমাকে আমার লক্ষ্য পূরণ করতে হবে। তাই তুমি তোমার বাবার দেখা পাত্রকে বিয়ে করে নাও। এ কথা শুনে আপু খুব ভেঙে পড়েছিল, কারণ নিজের থেকে অনেককে সে বেশি ভালোবাসতো। আর এইটাই হলো কাল। তাই বাড়িতে এসে আপু আমাকে সব কিছু বলল।
আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ভাবতে পারিনি আপু এভাবে আত্মহত্যা করবে। এতে অনেকের কোনো দোষ নেই বাবা। মেয়ের কথা শুনে শান্ত হয়ে রেজ্জাক খান। এদিকে চাকরি ছেড়ে দিয়ে অনেক মিথিলার দেওয়া ঠিকানায় যায়। সেই ভদ্রলোক হলো মিথিলার ঘনিষ্ঠ বান্ধবী তানিয়ার নানা ও নানু। ওর ছেলে ও মেয়ে কর্মসূত্র ব্যাঙ্গালোরে থাকে, স্বামী স্ত্রী ওরা ওখানে থাকে। ভদ্রলোকের নাম রফিক খান। উনি একজন সমাজসেবক ও রাজনীতিবিদ। অনেককে দেখে রফিক খান বলে, আমাদের বাড়ি খুঁজে পেতে আশা করি তোমার কোনো অসুবিধা হয়নি। রফিক খানের কথা শুনে শুনে অনেক বলল, না না স্যার, অসুবিধা হয়নি। বিখ্যাত মানুষের ঠিকানা খুঁজতে কখনো অসুবিধা হয়? এলাকায় শুধু একজনকে জিজ্ঞেস করেছি, সাথে সাথে সকলেই দেখিয়ে দিল। মনে হচ্ছে আপনি এলাকায় বিখ্যাত একজন। বিখ্যাত কিনা বলতে পারবো না, তবে মানুষের জন্য আজ কাজ করতে ভালো লাগে। মানুষ যখন বিপদে পড়ে তখন সবাই আমার কাছে আসে, আমি তাদের ফিরিয়ে দিই না। আমি আমার মতো করে তাদের পাশে থাকার চেষ্টা করি। পুরো পরিবার স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমার বাবাকে কয়েকবার জেল খাটতে হয়েছে। পরবর্তীকালে বাবার কাছ থেকে আমি অনুপ্রেরণা হয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। তাই আমি রাজনীতিতে যোগ দিই, কারণ এটাই একমাত্র মাধ্যম মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বেঙ্গালুরুতে থাকে, মেয়ে দিল্লিতে থাকে। আমার নাতনি তানিয়া, যে মিথিলা ঘনিষ্ঠ বান্ধবী, এখন কলকাতা থেকে পড়াশোনা করছে। আমাকে মিথিলা ফোন করেছিল, ও সমস্ত কিছু বলেছে। মিথিলা খুব ভালো মেয়ে, ও কয়েকবার আমাদের এখানে এসেছে। তাই ও যখন আমাকে ফোন করে সবকিছু বলল, আমি আর না করতে পারিনি। ও জানতো আমি সমাজের মানুষের জন্য কাজ করি। মিথিলা বলছে এ বিষয়ে তোমার কোনো দোষ নেই। ওর আপু যে আত্মহত্যা করেছে সেটাও ভুলের জন্য হয়েছে। তাই এ তোমাকে ওখান থেকে সরিয়ে দিল। ওর বাবাকে বুঝিয়ে বলেছে ওর বাবা থানায় যায়নি, তবু তোমাকে দেখে যদি ওর বাবা মেয়ের কথা মনে পড়ে, তাই ও তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর ও বলেছে আমি যেন তোমাকে আমার মতো শিক্ষা দিয়ে বড় করি, তোমার কষ্ট যেন না হয়, তুমি যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারো। মেয়েটা এমন করে বলল, আমিও না করতে পারলাম না। আমি অবশ্যই তোমাকে ভালো একটা মানুষ করব, ভালো পথ দেখাবো, আর তুমি সেই পথ ধরে হাঁটতে পারো। অবশ্যই তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। তুমি এখন এসেছো, ক্লান্ত হয়ে গেছো, একটু রেস্ট নাও। তারপর আমি তোমাকে আগে একটা কাজ পাইয়ে দেব। কাজ না করলে টাকা আসবে না, টাকা না থাকলে মনে শান্তি আসবে না, শান্তি না থাকলে জীবনে কিছু করার ইচ্ছাও থাকবে না। আমার এক বন্ধু আছে, আমি তোমাকে সেখানে কাজের ব্যবস্থা করে দেব। তার একটা স্কুল আছে, সেখানে বাচ্চাদের পড়াতে হবে। তুমি ওইটা দিয়ে শুরু করো, আর তার সাথে আমার সাথে রাজনীতি করো। সঠিক পথ ধরে হাঁটো, দেখবে আল্লাহ তোমার সাথে আছে, কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না। রশিদ খানের কথা শুনে অনেকের খুব ভালো লাগলো, আর মনে মনে বলল, এতদিন তো আমি এরকম একটা মানুষকে করছিলাম, তাহলে এতদিন আমি সেই মানুষটার কাছে পৌঁছাতে পেরেছি যাকে আমার জীবনে খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ মিথিলা, আমাকে সঠিক লোকের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। রশিদ খান সমাজে বিভিন্ন মানুষের সাথে অনেকের আলাপ করিয়ে দেয়। রশিদ খান তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা বলতে যে আমার সবকিছু শেষ হয়ে গেল, কারণ আমার ছেলে এই প্রফেশনে আসেনি। সে একজন ডাক্তার, সে তার কাজে ব্যস্ত। কিন্তু আমার নিজের রক্তের সম্পর্ক কেউ না এলেও এই অনেক এসেছে। আজ আমার কাছে আমি ওকে দীক্ষা দিয়েছি, আর আমি আমার মতো করে ওকে তৈরি করেছি। এই অনেক একদিন এই সমাজের অনেক উপকার করবে, অনেক দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। ওই হবে আমার যোগ্য উত্তরসূরি। আমার বংশের পূর্বপুরুষরা যে বীজ বপন করেছিল, এ অনেক তার দ্বারা বহন করে নিয়ে যাবে। ওর সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ও আমার পরম আত্মীয়। রশিদ খানের কথা শুনে অনেক বলে, স্যার, আজকে আপনি আমাকে অনেক বড় দায়িত্ব দিলেন। আমি কথা দিচ্ছি, আমি আপনার কথা রাখবো। আমার জীবন দিয়ে হলো তা পূরণ আমি চেষ্টা করব। আমি মানুষের পাশে থাকবো, অবশ্যই মানুষের বিপদে মানুষকে রক্ষা করব। আপনার দেখানো পথেই আমি হাঁটবো। রাজনীতির সাথে সাথে অনেক একটা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াতো। সেই স্কুলে একটা ম্যাডাম ছিল, তার নাম তাপসী। তাপসীদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তবু নিজে কিছু ইনকাম করতে চাইছিল, তাই সে বাচ্চাদের পড়ানোর কাজ করে। তার আবার অনেককে খুব ভালো লাগতো। একদিন তাপসী অনেককে বলল, অনেক, এলাকার প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসা করছে। আমার খুব ভালো লাগছে যে আপনি আমাদের স্কুলে পড়ান। আপনার মতো সহকর্মীকে পেয়ে আমরা খুব গর্বিত।
তাপসী ম্যাডামের কথা শুনে অনেক বলল, ধন্যবাদ তাপসী আমার প্রশংসা করার জন্য। তবে আমি চেষ্টা করছি, জানি না মানুষের উপকারে কতটা লাগতে পারছি। তবে আমার যিনি আইকন রশিদ খান, তার দেখানো পথে হাঁটছি। আপনি তো প্রশংসা পাওয়ার যোগ্য, তাই তো প্রশংসা করছি। আপনার অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে আমি আপনার প্রেমে পড়ে গেছি। তাপসীর কথা শুনে অনেক তাপসীর দিকে আর চোখে তাকালো, তারপর বলল, আমার কাজকে ভালোবাসুন, আমাকে নয়। আমার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, ওটা আপনার চোখে বলতে অবশ্যই ম্যাডাম। চলুন, পরে কথা হবে, ক্লাস আছে। কথাটা বলে অনেক চলে যায়। তাপসী তার চলে যাওয়ার দিকে তাকায় আর মনে মনে বলে, অনেক, আমার প্রেমে তোমাকে পড়তেই হবে। আজ পর্যন্ত কত ছেলেকে আমার রূপে ফাঁসিয়েছি, তুমি তো ছাড়ো। এই রূপের আগুনে তোমাকে পোড়াবো। তোমার এই নিরামিষ কথাবার্তা আর থাকবে না। তাপসী অনেকের পিছনে লেগেই থাকে, কিন্তু অনেক সেসব রেসপন্স করে না। তাপসীর নেচার ওই রকম, ও যখন যাকে দেখে তাকেই ভালো লেগে যায়। দেখতে দেখতে 8টা বছর হয়ে যায়, সে এখন রাজনীতি দলের বড় নেতা। তারপর তাকে প্রেসিডেন্সি পদে নির্বাচিত করা হয়, কিন্তু সেটা প্রকাশিত হয় না। সেটা অনেকের ইচ্ছা নয়, সেসব গোপন করে সে কাজ করতে থাকে। হঠাৎ একদিন তার অফিসে বসেছিল অনেক, তার ফোনটা বেজে উঠে দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। অনেক বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? অনেকের কথা শুনে তার ছোট বোন তুলি বলল, নিজের বোনকে কি আবার আপনি বলে? ও, তুই বলবি তো সে কথা। তাই নাম্বারটা কোথা থেকে এলো? এটা তো তোর ফোনের নাম্বার নয়। ফোনটা নতুন নয় ভাইয়া, সিমটা নতুন। আর শোন না, ছোট ভাইয়া তোকে কি বলবে, ও তোর নাম্বার জানতো না, আমাকে জিজ্ঞাসা করেছিল। তুই এখন ভালো কাজ করেছিস, তোর সাথে একটা জিনিস চাইবে। কি চাইবে ও আমাকে বলেনি, শুধু বলেছে জিনিসটা খুব প্রয়োজন। কি সেটা আমি বলতে পারবো না, তুই ছোট ভাইয়ার সাথেই কথা বল। তুলি ফোনটা সুমনকে দেয়। সুমন ফোন ধরে অনেককে বলে, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কি করছিস? কি আর করব বলতে পারিস, পুরোপুরি বেকার ভাবছে অনলাইনে একটা ব্যবসা করব। সেই জন্য আমার একটা ল্যাপটপের খুব প্রয়োজন ভাইয়া, প্লিজ তুই আমাকে একটা ল্যাপটপ কিনে দিবি? সুমনের কথা শুনে অনেকে বলল, ল্যাপটপ? সে তো অনেক টাকা দাম, আমার কাছে তো অত টাকা নেই। ভাইয়া তুই এখন কাজ করছিস, কিনে না দেওয়ার কি আছে? কাজ করছি ঠিক কথা, কিন্তু আমি তো অত টাকা বেতন পাই না। তোর একটা ল্যাপটপ কমপক্ষে 50,000 টাকা দাম, অত টাকা আমি কি করে দেব? ভাইয়া তুই তো লোন পাস কোম্পানি থেকে, লোন নিয়ে কিনে দে, পরে চাকরি থেকে লোন পরিশোধ করে দিবি। সুমনের এই কথায় অনেক কি বলবে ভেবে পেল না। এই সুমন অনেককে সহ্য করতে পারত না। অনেক সময় তার মায়ের কাছে মিথ্যে কথা বলে অনেককে বকা খাওয়াতো, আর আজকে কি সুন্দর যুক্তি দেখিয়ে দিল। কিছুক্ষণ ভেবে অনেকে বলল, ঠিক আছে, আমি দেখছি, যদি লোন করা যায় আমি তোকে টাকা পাঠিয়ে দেব। অনেকের ইচ্ছা নেই সুমনকে সাহায্য করার, তবু সে থাকতে না পেরে 50,000 টাকা পাঠায় সুমনকে। টাকা দিয়ে সুমন খুব খুশি হয়। সে তার মাকে বলে, জানো মা, বড় ভাইয়া এখন ভালো কাজ করে। আমি ভাইকে বলেছিলাম একটা ল্যাপটপ কিনে দিতে, অনলাইনে ব্যবসা করব। ভাইয়া আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। সুমনের কথা শুনে তার মা রেশমা বেগম বলে, এই সংসারে খেয়েছে আর তার জন্য কিছু করতে হবে না? ভাই বিপদে পড়েছে, সাহায্য চেয়েছে, ভালো চাকরি করছে, তাই তো চেয়েছে। মায়ের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তুলি বলে, মা তুমি বড় ভাইয়া দোষ দিও না, তোমরা যে কয়দিন ওকে খেতে দিয়েছো কম অত্যাচার করনি। ভাইয়া কত পরিশ্রম করতো, মাঠে সবজি চাষ করতো, আবার বাজারে বিক্রি করতে যেত, তার সাথে আবার পড়াশোনা করতো, তাও নিজের স্কলারশিপের টাকায় নিজে এক্সাম ফি দিয়েছে। এত অত্যাচার সত্ত্বেও সংসার থেকে যেতে চায়নি বড় ভাইয়া। কিন্তু বাবা যেদিন ওর মুখের সামনে দরজা বন্ধ করে দিল, সেদিন ভাইয়ের কাছে কোনো উপায় ছিল না। ভাইয়া অনেক চেষ্টা করি, তবে এই কাজ পেয়েছে। আর তুমি বলছো এই সংসারে খেয়েছে, তোমার বলতে লজ্জা করলো না? আরে ভাইয়া তোমার নিজের পেটে ধরেনি ঠিক কথাই, কিন্তু ওর সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, তুমি তো নিজের খালা। বাবা তো ভাইয়াকে সহ্যই করতে পারতো না, আর তুমিও তাই করতে। শুধু দাদি একমাত্র ভাইয়াকে ভালোবাসতো। দাদি চলে যাওয়ার পর ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। আমি তো দেখেছি ভাইজান চোখের জল, ভাইয়া দীর্ঘ নিঃশ্বাস। তুমি কোনো দিনও পাশে এসে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দাওনি, প্রতি পদে ভাইয়াকে অপমান করে গেছো। মেয়ের কথা শুনে রেগে যায় তার মা রেশমা বেগম আর বলে, এই তুই বড় বড় কথা বলবি না, যত সব ফালতু কথা। তোর বাবা বিছানায় পড়ে আছে, খবর নিশ্চয় পেয়েছে। কই একদিন তো দেখতে এলো না? দেখতে না এলেই কি হবে, টাকা তো প্রতি মাসে মাসে পাঠাচ্ছে, তোমাদের টাকা পেলেই হবে।
অনিকের বাবা ইয়াকুবের স্ট্রোক হয়, আজ 5 বছর বিছানায় পড়ে আছে। তুলি তার বড় ভাইয়াকে ফোন করেছিল। অনিক আসেনি তার বাবাকে দেখতে, কিন্তু অনিক তার বাবা চিকিৎসার জন্য প্রতি মাসে টাকা পাঠিয়ে দেয়। আজকে তুলি তার বাবার ওষুধ কিনতে শহরে গিয়েছিল। হঠাৎ ট্রেন থেকে নামার সময় একটা ছেলের সঙ্গে ধাক্কা খায়, আর তুলি তাকে ঝাঁঝালো স্বরে বলে, কানে নাকি চোখে দেখতে পান না? আগে আমি নামি, তবে তো আপনি উঠবেন। তাড়াতাড়ি করতে পারো না? তুমি নামতে নামতেই তো ট্রেন ছেড়ে চলে যাবে, তাহলে আমি আমার বাড়ি পৌঁছাবো কি করে? দেখতে তো পাচ্ছেন ট্রেনে কত ভিড়, আর উপরেই শাড়ি পরে কি যে সমস্যা তার ঠিক নেই। শাড়ি যখন পরতে পারো না, কেন পরেছো? তাতে আপনার কি? আমার কিছু যায় আসে না। শাড়ি পরে দেখতে সুন্দর লাগে, কিন্তু গুছিয়ে পরতে হয়। আর তুমি যেভাবে শাড়ি পরেছো। সৈকত কথায় তুলি নিজের দিকে তাকিয়ে দেখে তার শাড়ির পিন খুলে গেছে আর শাড়ির আঁচল খসে পড়েছে। তুলি নিজের দিকে তাকিয়ে লজ্জা পায়। সে সাথে সাথে সেখান থেকে চলে আসে আর কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। সৈকত তুলির কাছে যায় আর বলে, এবার থেকে গুছিয়ে শাড়ি পরে বাইরে বের হবে, তা না হলে শাড়ি পরার দরকার নেই। শাড়ি পরে রমণীদের আলাদা সুন্দর লাগে। আগেরকার মহিলারা বেশিরভাগই শাড়ি পরতো, কিন্তু এখনকার মেয়েরা অত শাড়ি পছন্দ করে না। আমার মনে হয় শাড়ির থেকে চুড়িদার অনেক বেশি সেফ। সৈকতের কথায় তুলি রেগে যায় আর বলে, আপনাকে জ্ঞান দেওয়ার জন্য ডাকা হয়নি ট্রেনে, ছেড়ে দেবে, আপনি চলে যান। ছেড়ে যায় তো কি হবে, আবার পরে ট্রেন আসবে, তবু তোমার সাথে গল্প করব। আজব লোক তো মশাই আপনি। তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে গিয়ে আমার সাথে ধাক্কা খেলেন, আবার বলছেন চলে যান, চলে গেলে পরের ট্রেনে যাবেন। আমি কি জানতাম আজকে তোমার সাথে দেখা হয়ে যাবে? তাহলে তো এত তাড়াতাড়ি ট্রেনে উঠতে যেতাম না। তবে একদিকে ভালোই হয়েছে ধাক্কা খেয়ে। অসভ্য লোক একটা। এতে অসভ্যের কি দেখলে? আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না, আপনি কি এখান থেকে যাবেন? তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আমার লোক আসবে। কি বয়ফ্রেন্ড আসবে বুঝি? সৈকতের কথায় তুলি বিরক্ত হয়, কোনো উত্তর দেয় না, মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় সুমন আসে সেখানে আর তুলিকে জিজ্ঞাসা করে, ওষুধ পেয়েছিস? পেয়েছি, কিন্তু ভাইয়া মেডিসিনগুলো অনেক টাকা দাম, আমি তো অত টাকা নিয়ে আসিনি, তাই সব কেনা হয়নি। কিছু মেডিসিন বাকি আছে, আবার মনে হয় কালকে আসতে হবে। আমিও তো টাকা আনিনি যে ওষুধগুলো কিনে নিব। এখন 2 দিন যাক, তারপর আসবো। এখন মেডিসিনে অনেক টাকা দাম হয়ে গেছে। সুমন কথা বলতে বলতে সৈকতের দিকে তাকায়, তারপর সে সৈকতকে চিনতে পেরে বলে, আরে সৈকত ভাইয়া, কেমন আছেন? আর আপনি এখানে? আপনি তো এখন দক্ষিণ ভারতে থাকেন। আগে চেন্নাই থাকতাম, এই পরশুদিন এসেছি এখানে। নতুন কোম্পানি খুলেছি, তার কাজ চলছে। ও আচ্ছা, তাহলে আপনি তো গাড়ি করে যাতায়াত করেন, ট্রেনে করে কোথায় যাচ্ছেন? আমি আত্মীয়র বাড়ি গিয়েছিলাম, গাড়িটা সার্ভিস দেওয়া আছে, তাই বাধ্য হয়ে ট্রেনে করে যেতে হচ্ছে। তুলি সৈকত সুমনের কথা শুনছে আর দুজনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেটা দেখে সৈকত বলল, তোমার বোন হাঁ করে তাকিয়ে আছে, ও বোধ হয় আমাকে চিনতে পারেনি। তোমার বোন এত ঝগড়ুটে কেন? আগে তো ছিল না। সৈকতের কথা সুমন তার বোনের দিকে তাকায় আর তুলির উদ্দেশ্যে বলে, তুলি, তুই সৈকত ভাইয়াকে চিনতে পারছিস না? সুমনের কথায় তুলি বলে, কে সৈকত ভাইয়া? মনে নেই? বড় ভাইয়ার বন্ধু, আমাদের বাড়িতে কতবার এসেছে। প্রায় 2-3 মাস আগে আমার সাথে দেখা হয়েছিল, আমি ভাইয়াকে চিনতে পারিনি, তারপর পরিচয় দিতেই বুঝতে পারলাম। সৈকত ভাইয়া, আমার বোন তুলিকে তুমি চিনতে পেরেছ? সুমনের কথা শুনে সৈকত বলল, খুব ভালো করে চিনতে পেরেছি। যদি ও এখন অনেক বড় হয়ে গেছে আর দেখতে খুব মিষ্টি হয়ে গেছে, কিন্তু স্বভাব তো পাল্টায়নি, আগের মতো ঝগড়ুটে রয়ে গেছে। সৈকতের কথায় তুলি রেগে যায় আর বলে, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি কখন আপনার সাথে ঝগড়া করলাম? এই ছোট ভাইয়া, তুই এখান থেকে চল, এই লোকটা প্রচুর মিথ্যা কথা বলে, আমার ওনার সাথে কথা বলতে ভালো লাগছে না। তুলির কথায় সুমন হাসে আর সৈকতের উদ্দেশ্য করে বলে, ভাইয়া এখন আসছি, পরে কথা বলবো। অনেক কেমন আছে? তোদের ফোন করে অনেকের নাম্বারটা আমায় দিবি তো? হ্যাঁ ভাইয়া, ফোন করে। ভাইয়া ভালো আছে, আর ভাইয়া একটা কাজ করছে এখন। তা তোমরা এখানে কোথায় এসেছিলে? আমার এখানে একটু কাজ ছিল, আর বোন বাবার ওষুধ আনতে এসেছিল। তোমরা কি বলছিলে? তোমার বাবার সব ওষুধ কিনতে পারো রে? কেন? শুনে আপনি কি করবেন? আপনি কি ওষুধ কিনে দিবেন?
যদি কিনে দেই অসুবিধা কোথায়? তোমার বাবা সে তো আমারও বাবা। অত দরদ দেখাতে হবে না, সব মানুষকে আমার চেনা আছে। তোমার বয়স কত? এই বয়সে সব মানুষকে চিনে ফেললে? ছোট ভাইয়া তো চল, এই লোকটাকে আমার ভালো লাগছে না। আগে যে লোকটাকে দেখেছিলাম সে একটা আলাদা লোক ছিল, এই শহরে গিয়ে পুরো লোক পাল্টে গেছে। আমার কেমন যেন মনে হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। তুই যদি চাস চল, না হলে আমি আসছি। তুলির কথা শুনে সুমন হাসে আর সৈকত বলে, ঠিক আছে, আমি কেমন বদলে গেছি সেটা দেখাতে হবে। এখন তুমি বাড়ি যাও, এর জবাবটা কিন্তু আমি তোমার কাছ থেকে নেব। এই সৈকত চৌধুরী হলো অনেকের ছোটবেলার বন্ধু। সৈকত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, আগে চেন্নাই থাকতো, বর্তমানে কলকাতা অফিসে কাজ করে। ওরা এক ভাই এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে, ওদের অবস্থা খুবই ভালো। ও ছোটবেলায় তুলিকে দেখার পর ওর ভালো, কিন্তু পড়াশোনা চাপে বিষয়টা তখন মাথায় আসেনি। অনেকদিন পর আজকে দেখলো, হঠাৎ সেদিনের সেই অনুভূতি তার মধ্যে জেগে উঠল। সে মনে মনে ঠিক করলো, আজকে তুমি যাও, আমি খুব তাড়াতাড়ি আমার বাবা মাকে নিয়ে তোমার বাড়িতে যাচ্ছি, আবার জীবনে তোমাকে রানী বানাবার জন্য। এদিকে মিথিলার তার মাকে বলছে, মা, আমাদের হাই রোডের পাশে যে জমিটা ছিল ওটাও জায়ান দখল করে নিয়েছে। বাবা মরে গেল আর আমাদের মেরে রেখে গেল। আমি তো বাবার প্রপার্টি সম্পর্কে কিচ্ছুই জানি না মা। ম্যানেজার চাচা ফোন করে বলল, তাই জানতে পারলাম। এত সব দখল করে নিল আমাদের। বাবা প্রচুর বিশ্বাস করতো ওদেরকে। মেয়ের কথা শুনে জাহানারা বেগম বলল, তোর বাবা কি করে জানবে ওরা ওইরকম? মা, আপুর সাথে যদি জায়ানের বিয়ে হতো তাহলে ওরা আপুর উপর অত্যাচার করতো। কি করে বলবো বল, কার মনে কি আছে? তোর আপু মারা যাওয়ার পর থেকেই তো তোর বাবা বদলে গেল, আর তার সুযোগ নিলে ওই জায়ান চৌধুরী। আজকে একটা কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে, দেখা যাক কি হয়। ও বাড়ি থেকে সব ডকুমেন্টগুলো নিয়ে এসেছিস? হ্যাঁ মা, সব নিয়ে এসেছি। আমি জানতাম জায়ান বদমাইশি করবে। অনেক কষ্টে বস্তির এই বাড়িটা ভাড়া নিয়েছি, কোনোভাবে জানতে দেওয়া হবে না। আমি ভাবতে পারিনি পরের কোম্পানিতে শেষ পর্যন্ত তোকে চাকরি করতে হবে। আমাদের কোম্পানি থেকে কত লোক কাজ করতো, আর আজ আমরা ভিখারি হয়ে বসে আছি। কেন এসব চিন্তা করছো? চিন্তা করে তোমার শরীর খারাপ করবে মা। যা হবার তো হয়েছে, তুমি তো আর ফিরে পাবে না। মিথিলার মৃত্যুতে ভেঙে পড়ে রেজ্জাক খান, কাজে সে মন দিতে পারে না। এদিকে জায়ান চৌধুরী রেজ্জাক খানকে অপমান করতে থাকে, তার কোম্পানির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, কোটি টাকার ডিল ক্যান্সেল করে দেয়। এতে রেজ্জাক খান মানসিক ডিপ্রেশনে চলে যায়, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। রেজ্জাক খানের মৃত্যুতে জায়ান সুযোগ খোঁজে, সে মিথিলাকে বলে তার বাবা জায়ানের কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নিয়েছে। মিথিলা এসব বিশ্বাস করে না, কিন্তু সে কি করবে একা? তাই তার সম্পত্তি, বাড়ি সবই জায়ান নিজের নামে করে নেয়। মিথিলার কাছে কোনো উপায় থাকে না, সে মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আর এসব ঘটনার পর থেকে তার মা অসুস্থ হয়ে পড়ে। অনেক দূরে থাকলেও সে কিন্তু মিথিলাদের কোম্পানির সমস্ত খবর রাখত। সে হঠাৎ মিথিলাদের খবর পারছিল না, তার জন্য তার বিশ্বাসী রহিমকে কাজে লাগায় আর তাকে বলে, রহিম, আমি তোকে কি দায়িত্ব দিয়েছি সেটা কি তুই পালন করবি? যেভাবেই হোক ওরা কোথায় আছে সেই খবরটা কিন্তু তুই আমাকে দিবি। স্যার, আমাকে আপনি 2 দিন সময় দিন, আমি ঠিক ওদের খুঁজে বের করব। জায়ান চৌধুরী যে এত বড় অন্যায় করবে সেটা আমি ভাবতেও পারিনি। মিতালি আমার জন্য অনেক কিছু করেছে, আর মিতালিও তো আমার জীবন সম্মান বাঁচিয়েছে। আমি যদিও মেয়েটাকে এখনও চোখে দেখিনি, তবু অজান্তেই ওর প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। অনেকের কাছে সব খবরই আসে, কিন্তু সে সামনে আসতে চায় না। সে শুনেছে জায়ান মিথিলাদের সমস্ত প্রপার্টি দখল নিয়েছে। তখন থেকেই সে মিথিলা ও তার মাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তারপর রশিদ খান কাছে শুনে রহিম বলে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছে। আজকে মিথিলা একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। এ কোম্পানির বস আর কেউ নয়, সৈকত চৌধুরী। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আজকে আমার এখানে ইন্টারভিউ ছিল, কিন্তু আমাদের কোম্পানি আজকের জায়গায় পরশুদিন নিয়েছে, আর আমাদের এমপ্লয়ি নিয়োগ হয়ে গেছে। সরি, কিছু করার নেই, এমনি অলরেডি আপনার লেট হয়ে গেছে। কিন্তু স্যার আজকে তো ইন্টারভিউ ডেট ছিল, কিন্তু কোম্পানি একটু তাড়া ছিল, তাই আগে নিয়েছে।
মোট 4 জনকে ইন্টারভিউ থেকে সিলেক্ট করা হয়েছে। আপনি অপেক্ষায় থাকুন, আবার যখন ভ্যাকেন্সি খালি হবে আমরা আপনাকে ডেকে নেব। ওকে স্যার, আসছি। মিথিলা মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে আসে। সে রাস্তা দিয়ে আপন মনে যাচ্ছে, কি করবে কিছু ভেবে পাচ্ছে না। মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনতে হবে, কিছুদিন পর থেকে বাড়ি ভাড়া দিতে হবে। ঠিক সেই সময় একটা ছেলে তার পাশে এসে দাঁড়ায়। মিথিলা পাশ ফিরে তাকাতেই সে চিনতে পারে আর বলে, আপনি এখানে? আপনাকে বলতে ইচ্ছে করছে না, যদি জানতে চান তাহলে বলছি। ভিক্ষা করতে বেরিয়েছি। আপনি খুশি হয়েছেন তো? আপনি তো চেয়েছিলেন আমরা ভিক্ষা করে খাই, আপনার কথাটা সত্যি হয়েছে। এবার আপনি আসতে পারেন। মিথিলার কথা শুনে জায়ান বলল, ওটা তো আর আপনি জোর করে নিতে পারবেন না। জায়ান চৌধুরী দেখেছে মিথিলা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে, তাই সে সৈকতকে বারণ করে দিয়েছে যাতে চাকরিটা মিথিলাকে না দেয়। বিজনেস করার সূত্রে সৈকত ও জায়ান একে অপরকে চেনে। এদিকে রহিম তার লোক মারফত জানতে পারে মিথিলারা একটা বস্তির বাড়িতে থাকে। সে খবরটা সে অনেককে গিয়ে বলে, স্যার ওদের খবর পেয়েছি, কিন্তু স্যার ওরা ভালো নেই। ওরা বস্তিতে থাকে, ওর বাবা মারা গেছে, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। মা আর মেয়ে বস্তির একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকে। রহিমের কথা শুনে অনেকে বলল, ঠিক আছে, তুই আমাকে ঠিকানা দিবি, তোকে আর কিছু করতে হবে না, বাকিটা আমার দায়িত্ব। তুই আমার অনেক উপকার করেছিস, তার জন্য ধন্যবাদ। অনেক রহিমের কাছ থেকে ঠিকানা নিয়ে বস্তির বাড়িতে যায়। তখন অনেকের পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। অনেক কখনো চোখে দেখেনি, কিন্তু দেখে বুঝতে পারে এটাই মিথিলা হবে। অনেকটা মিতালির মতো দেখতে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় মিথিলাকে। সে দরজায় গিয়ে টোকা মারে। জাহানারা বেগম দরজা খুলে দেয় আর অনেককে উদ্দেশ্য করে বলে, কে বাবা তুমি? আমার নাম রাজ। আমার একটা কোম্পানি আছে আর সেখানে এমপ্লয়ি দরকার। আমি আপনার মেয়ের কাছে এসেছি। মিথিলা কোথায়? একটু আগে বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি বসো এখানে। জাহানারা বেগম সৈকতের কাছে দুঃখ করতে লাগলো আর বলল, আমি ভাবতে পারিনি শেষ পর্যন্ত আমাদের কপালে এই হবে। আগে আমাদের অবস্থা খুবই ভালো ছিল। মিথিলার বাবা বিজনেস করত, অনেকেই চেনে তাকে। ওর বাবার নাম রেজাক খান। কিন্তু আমার বড় মেয়ের মৃত্যুর পর সে খুব ভেঙে পড়ে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। আর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তার বিজনেস পার্টনারের ছেলের সাথে। আমার ছোট মেয়ে মিথিলা তখন খুবই ছোট, কিছু জানতো না। সেই সুযোগে ওরা বলে আমার স্বামী নাকি ওদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে আর ওদের কোম্পানি নাকি ওদের নামে হয়ে গেছে। তারপর ওরা আমাদের ঘর বাড়ি থেকে জোর করে দখল করে। এখন আমরা বসতি এই বাড়িটায় ভাড়া থাকি। জাহানারা বেগমের কথা শেষ হতেই তার মেয়ে মিথিলা সেখানে আসে আর অনেককে দেখে তার দিকে তাকিয়ে থাকে। ও কিছু বুঝতে পারে না। ওর মা বলে, ওর নাম রাজ। ওকে তোর আপুর বান্ধবী আয়েশা পাঠিয়েছে কাজের জন্য, বলেছিলিস? ও বলছে ওর জানাশোনা একটা কোম্পানি আছে, ওখানে মহিলা এমপ্লয়ি দরকার। তুই কাজটা করবি? মার কথায় মিথিলা অনেকের দিকে তাকায় আর বলে, সত্যি আয়শা আপু আপনাকে পাঠিয়েছে? আমি আপুকে একদিন বলেছিলাম একটা জবের ব্যবস্থা করে দিতে। আপু বলেছিল চেষ্টা করবে, তারপর ফোন করা হয়নি। কিছুদিন আগে একটা কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ওরা বলল 2 দিন আগে কোম্পানি ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। ওরা কোনো কারণে আমাকে রিজেক্ট করবে বলে এ কথা বলল। মিথিলার কথা শুনে অনেকে বলল, ইন্টারভিউ দিতে হবে না, সরাসরি নিয়োগ হবে। আর কালকে তুমি জয়েন করছো। আমি ঠিকানা দিচ্ছি, এটা অফিসের ঠিকানা। কাল সকাল 10টার মধ্যে তুমি চলে যাবে। অনেকের কথা শুনে মিথিলা তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, আমার আর কোনো চিন্তা নেই, এবার সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছে, তুমি যদি সৎ থাকো সে নিশ্চয়ই তোমার পাশে থাকবে। মিথিলা কথা শুনে অনেক হাসে আর মিথিলাকে বলে, আমি আসছি, আর কাল তুমি অবশ্যই যাচ্ছ। হ্যাঁ স্যার, আমি যাব। আবার আসবেন আমাদের বাড়িতে। বলছি স্যার, আয়শা আপু আপনার কে হয়? ও আমার দুঃসম্পর্কের বোন হয়। ওকে ফোন করার দরকার নেই। তুমি চাকরিটা পাচ্ছ, এটা কনফার্ম হয়ে গেছে। তাই নতুন করে কাউকে কিছু জানাতে হবে না। মন দিয়ে কাজ করো, আস্তে আস্তে প্রমোশন বাড়বে। সেই সাথে কোম্পানি তোমাকে ফ্ল্যাট দেবে, আর এই বস্তিতে মাকে নিয়ে থাকতে হবে না। থ্যাংক ইউ স্যার।
অনেক সৈকতকে ফোন করে আর বলে, তুই জায়ান চৌধুরীর সাথে হাত মিলিয়ে যে কাজটা করেছিস সেটা ঠিক কাজ করিসনি। তুই আমার বন্ধু হস। সৈকতের সাথে অনেকের যোগাযোগ ছিল না অনেক দিন, তাই অনেকের কথা সৈকত বুঝতে পারে না। সৈকত অনেককে বলে, হ্যালো, আপনি কে বলছেন? আমি অনেক হাসান বলছি, তোর ছোটবেলার বন্ধু। এবার চিনতে পেরেছিস? অনেকের কথা শুনে সৈকত বলে, অনেক অনেক, তুই কেমন আছিস? আর তুই আমার নাম্বার পেলি কোথা থেকে? কতদিন তোর সাথে যোগাযোগ ছিল না, তুই এখন কেমন আছিস? এখন বেশি কথা বলার সময় নেই। আমি ভালো আছি। আর তোর নাম্বার সুমন আমায় দিয়েছে। তোর কোম্পানিতে যে মেয়েটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, তুই জায়ান চৌধুরীর কথায় যাকে রিজেক্ট করে দিয়েছিস, তুই পুনরায় মেয়েটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবি। আমি ওকে তোর অন্য অফিসের ঠিকানা দিয়ে দিয়েছি। তুই আশা করছি আমার কথা রাখবি। মেয়েটা ভালো বংশের মেয়ে। তুই নিশ্চয়ই রাজ্জাক খানের নাম শুনেছিস। ওর মেয়ে মিতালিকে তোর মনে আছে? অনেকের কথা শুনে সৈকত বলল, মিতালিকে কি করে ভুলে যাব? ওরা তো আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু ওরা অনেকদিন আগে ওই বাড়ি ছেড়ে শিলিগুড়ি চলে গিয়েছিল। তারপর আর এখানে ফিরে আসেনি। আর ওদের খবর আমি জানি না। ওই মেয়েটার কেউ নয়, মিতালির ছোট বোন মিথিলা। ওরা অনেকদিন আগে ওই বাড়ি ছেড়ে চলে এসেছিল, তাই হয়তো তুই মিথিলাকে চিনতে পারিসনি। জায়ান চৌধুরী জোর করে ওদের কোম্পানি, ওদের প্রপার্টি সব দখল করে নিয়েছে। মিথিলা ওর মা, ওরা এখন বস্তিতে একটা বাড়িতে ভাড়া থাকে। ওরা খুব কষ্টের মধ্যে আছে। চাকরিটা মিথিলার খুব দরকার। আমি আশা করছি তুই আমাকে নিরাশ করবি না। আমি তোর কথা সব বুঝতে পেরেছি, তোকে চিন্তা করতে হবে না। আমি মিথিলার কাজের ব্যবস্থা করে দেব। আমি তো আগে দক্ষিণ ভারতে থাকতাম, এখানে এসে নতুন কোম্পানি খুলেছি। আর জয় চৌধুরীর সাথে বিজনেসের কারণে কিছুদিন আগে আমার আলাপ হয়েছে, তাই আমি এত কিছু জানতাম না। তবে এখন তো সব জেনে গেছি, তাই তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস।